আচ্ছা, আজকে খুব মজার কিছু জিনিস শিখাবো। খুবই ইম্পর্টেন্ট কিভাবে একটা সিম্পল সেন্টেন্সকে মানে কমপ্লেক্সের দিকে নিয়ে যাবেন এবং কিভাবে 5.5 থেকে অর্থাৎ 6.5 বা 6 বা 7 পাবেন রাইটিং এবং স্পোকেনে, এবং সেম জিনিসটা কিভাবে লিসেনিং এ এবং রিডিং এ হেল্প হবে সেটা হেল্প করবে। সেই জন্য আমাদেরকে জানতে হবে এই যে এখানে আমাদের হচ্ছে এটার নাম হচ্ছে রিলেটিভ প্রনাউন। বলেন এটার নাম কি? রিলেটিভ প্রনাউন। সবাই বলেন এর নাম কি? রিলেটিভ প্রনাউন। তাহলে রিলেটিভ প্রনাউনটা আমাদের প্রত্যেকটা মডিউলে খুবই ইম্পর্টেন্ট। বিলিভ মি আমি বললাম যে রিলেটিভ প্রনাউনটা আমাদের প্রত্যেকটা মডিউলে খুবই ইম্পর্টেন্ট। যেমন ধরেন রিডিং এ ইম্পর্টেন্ট, লিসেনিং এ ইম্পর্টেন্ট, রাইটিং এ ইম্পর্টেন্ট। কিভাবে ইম্পর্টেন্ট আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু বুঝেন। এই যে দেখেন রিলেটিভ প্রোনাউনের মধ্যে এই যে এই তিনটা আমাদের খুব বেশি কাজে লাগে। এই যে হু, হুইচ, দ্যাট। এখন আপনারা খাতার মধ্যে নোট করেন যে হুটা কিসের জন্য ব্যবহার হয়। হু ব্যবহার হয় ব্যক্তির জন্য। মনে রাখেন একদম ভেঙ্গে ভেঙ্গে শিখেন ভাই, যেটা কাজে লাগবে। যারা মনে করেন বেসিক লেভেলে আছেন, মিডিয়াম লেভেলে আছেন, এই ছোট ছোট জিনিসগুলো নিয়ে আপনারা কাজ করতে পারছেন না, তাদের জন্য আমি বলতেছি। দেখেন এই যে হু কিসের জন্য? ব্যক্তির জন্য। দেখেন আজকে আমার কাছে একটা স্টুডেন্ট রিপোর্ট করলো যে সে একটা জিনিস পারে, ভালোভাবে পারে, আমি তাকে কয়েকবার পড়াইছি, সে পারে কিন্তু বাট সে যখন প্রশ্নের মধ্যে আনসার করতে যায় তখন আর মনে থাকে না। তার মানে আপনি একটা ভাবতেছেন যে আপনি ওই বিষয়টা পারেন, কিন্তু আসলে এটার মধ্যে আপনি মাস্টারি অর্জন করতে পারেন না। এই জন্য যখন আপনার টেন্স আসে বা স্ট্রেস আসে তখন আপনি সেটা ভুলে যান। এই জন্য একটা কাজকে আপনাকে অবশ্যই এগেইন এন্ড এগেইন কি করতে হবে? প্র্যাকটিস করতে হবে যদি ভালো রেজাল্ট করতে চান। তার মানে যারা পারেন তারাও একটু ক্লাসটা দেখেন। এই যে হু লিখে রাখেন ব্যক্তির জন্য ব্যবহৃত হয়, আর হুইচ এবং দ্যাট হচ্ছে বস্তুর জন্য ব্যবহৃত। তাহলে আপনারা ধরেন আমি লিখলাম আই বট অ্যান এক্সপেন্সিভ হাউস, এই যে এতটুকু, এটা হচ্ছে আপনাদের একটা ছোট বাক্য, মানে কাব্যের রচনা। ঠিক আছে? তো এই বাক্যটাকে আমরা বাড়ানোর জন্য এই যে আমরা ধরেন এটাকে কেটে ফেললাম। হ্যাঁ, এটাকে কেটে আমি দেখাই আপনাদেরকে। হ্যাঁ, এই বাক্যটাকে আমরা আই বট অ্যান এক্সপেন্সিভ হাউস, এই বাক্যটাকে আমরা কেটে ফেলবো। তাহলে আমরা লাস্টের শব্দ নাউনটা দেখবো এটা কি, ব্যক্তি না বস্তু। ঠিক আছে, তাহলে হাউসটা কি বলেন? একটা ব্যক্তি। তাহলে ব্যক্তি হলে আমরা এখান থেকে কি বসাবো? উইচ অথবা দ্যাট। তাহলে আমরা এখান থেকে উইচ বসাইলাম। হুম, উইচ। এখন হচ্ছে এই উইচ এর পরে ভার্বটা কি হবে আমি কিন্তু দেখাবো কিভাবে রিডিং এ কাজে লাগবে, স্পিকিং এ কাজে লাগবে, রাইটিং এ। একটু ওয়েট করতে হবে, হ্যাঁ, ধৈর্য ধরে। আচ্ছা, এখন আছে উইচ। এই যে উইচটা আমরা এখানে বসাইলাম, এরপরে ভার্বটা বসাতে হবে। তাহলে আমরা ভার্ব বসাবো যদি পাস্ট টেন্স হয়, আগের বাক্যটা, এই যে আগের বাক্যটি যদি পাস্ট টেন্স হয় তাহলে আমরা সেখানে ওয়াজ অথবা ওয়ার বসাবো। আর যদি এটা হয় প্রেজেন্ট টেন্স তাহলে আমরা বসাবো এম, ইজ, আর। এখন ফ্লোরাল হলে, আগের নাউনটা যদি ফ্লোরাল হয় তাহলে আমরা বসাবো ইজ অথবা ওয়াজ। আর আগের নাউনটি যদি ফ্লোরাল হয় তাহলে আর অথবা ওয়ার। আর আগের নাউনটি যদি সিঙ্গুলার হয় তাহলে আমরা বসাবো ইজ। এখন দেখেন এখানে যে ভার্বটা, সে ভার্বটা হচ্ছে পাস্ট টেন্স। বলেন কোন টেন্স? এই নাউনটা হচ্ছে পাস্ট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা এখানে ওয়াজ ওয়্যার বসাবো। এখন ওয়াজ বসাবেন না ওয়্যার বসাবেন, এটার জন্য আপনাকে দেখতে হবে, এটা ইম্পর্টেন্ট মনে রাখেন। রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্টটা হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট রিডিং এবং লিসেনিং এ। বলেন রিডিং এবং লিসেনিং এ কোনটা ইম্পর্টেন্ট? রিলেটিভ প্রনাউনের অ্যান্টিসিডেন্টটা আমাদের ইম্পর্টেন্ট, সেটা আনসার। এখন আমাকে বলেন যে আপনি যদি ডেফিনিশন শিখেন, নাউন নাম শিখেন তাহলে হবে না। মানে অ্যান্টিসিডেন্ট নামটা আপনার শেখার দরকার নাই, কিন্তু অ্যান্টিসিডেন্ট মানে কি সেটা বুঝেন।
যেমন উইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, এই যে উইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, এই হাউসটাকে বোঝাচ্ছে। তাহলে উইচ এর অ্যান্টিসিডেন্ট হলো হাউস, এই হাউসটা হচ্ছে সিঙ্গুলার। তাহলে সিঙ্গুলার নাউন হলে আমরা এখানে কি বসাবো বলেন, ওয়াজ বসাবো। এখন যদি হাউসটা প্লুরাল নাউন হইতো তাহলে আমরা এখানে কি বসাইতাম, ওয়্যার বসাতাম। বুঝতে পেরেছেন? আর এখানে বট হওয়ার কারণে, পাস্ট টেন্স হওয়ার কারণে আমরা এখানে ওয়াজ বসাই। কিন্তু এখানে যদি বাই হতো, বট না হয়ে বাই হতো, তাহলে কিন্তু আমরা এখানে কি বসাতাম, ইস। আর এই হাউসটা যদি ফ্লোরাল হইতো তাহলে আমরা এখানে বসাতাম। একটু বোঝার চেষ্টা করেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড আমি কি বোঝাতে চাচ্ছি। তাহলে আমি লিখলাম হুইচ ওয়াজ বিউটিফুল। হ্যাঁ, তাহলে বিউটিফুল লিখলাম। এখন দেখেন মোটামুটি একটু কমপ্লেক্সের দিকে কিন্তু সেন্টেন্সটা যাচ্ছে। প্রথম আমি লিখছিলাম যে আই বট অ্যান এক্সপেন্সিভ হাউস, এটা ছিল একদম সিম্পল একটা বাক্য। সেটাকে আমরা আস্তে আস্তে একটু কমপ্লেক্সের দিকে নিচ্ছি, একটু অ্যাডভান্স লেভেলের দিকে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি প্রথমেই দৌড়াতে পারবেন? মনে করেন যারা বেসিক লেভেলে আছেন, যারা অ্যাডভান্স লেভেলে আছেন, যারা ভাই আপনারা বস, তাদেরকে আমি সালাম জানাই, তাদের জন্য না। যারা বেসিক এবং মিডিয়াম লেভেলে আছেন তারা কি প্রথমেই দৌড়াতে পারবেন? প্রথমে এভাবে হাঁটি হাঁটি পায়ে পায়ে আপনাদেরকে কি করতে হবে, শিখতে হবে। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন ধরেন আমরা এই এই যে ক্লজটাকে আমরা আরো বড় করব। এখন আমি প্রত্যেকটা লেসনে, আমাদের ইউটিউবে দেওয়া আছে, আমাদের পেইড বেচের লেসন গুলোতে প্রত্যেকটা লেসনে আমি একটা জিনিস আলোচনা করি, সেটা হচ্ছে ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব। সেটা বোঝাটা আপনাদের জন্য খুবই জরুরি, মনে রাখবেন। বুঝলে হবে না, ফাইনাইট ভার্ব নাম জানলে হবে না, নন ফাইনাইট ভার্ব নাম জানলে হবে না, ফাইনাইট ভার্বের ডিফিনেশন জানলে হবে না, নন ফাইনাইট ভার্বের ডিফিনেশন জানলে কিছুই হবে না। নন ফাইনাইট ভার্বটা কিভাবে ইউজ করতে হয় সেন্টেন্সের মধ্যে, আপনি কনভারসেশনের সময়, আপনি রাইটিং এর সময় সেই নন ফাইনাইট ভার্বটা কি ইউজ করতে পারছেন, ফাইনাইট ভার্বটা কি সঠিকভাবে ইউজ করতে পারছেন কিনা, সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। কথাটা বোঝার চেষ্টা করবেন। ডিফিনেশন জানে, আপনি জানেন নন ফাইনাইট ভার্ব টু প্লাস ভার্ব ওয়ান, ভার্ব ওয়ান প্লাস আইএনজি এট দ্য সেম টাইম, আর কি ভার্বের পাস্ট পার্টিসিপল। এখন আপনি এটা জানেন, কিন্তু কোথায় পাস্ট পার্টিসিপল ইউজ করবেন, কোথায় টু প্লাস ভার্ব ওয়ান ইউজ করবেন, কোথায় ভার্বের সাথে আইএনজি যোগ করবেন, সেটা জানেন না। এই জানার কোনো লাভ নাই, ইট ওন্ট হেল্প ইউ। সো নন ফাইনাইট ভার্বের ব্যবহার জানতে হবে। এখানে আমি একটা ব্যবহার শিখিয়ে দিচ্ছি, সেটা শিখে রাখেন কিভাবে অ্যাডভান্স বানাবেন। আচ্ছা, আমি বললাম আই বট এন এক্সপেন্সিভ হাউস উইচ ওয়াজ বিউটিফুল, যেটা খুব সুন্দর, এরকম একটা হাউস, এক্সপেন্সিভ হাউস আমি ক্রয় করেছিলাম। কারণ এটা কোথায় অবস্থিত, আমি লিখলাম লোকেটেড, লোকেটেড, লোকেটেড। এখানে যে আমি লোকেটেড ইউজ করলাম, এই লোকেটেডটা কি ইউজ করলাম, অবস্থিত। এই যে এটা হচ্ছে একটা নন ফাইনাইট ভার্ব, এখানে লোকেট লিখলে হবে না, লোকেট হচ্ছে ফাইনাইট ভার্ব, লোকেট লিখলে হবে না, লোকেটেড লিখতে হবে, অবস্থিত। কোথায় অবস্থিত, এটা আমি লিখলাম ইন দা সাবার্ব, সাবার্ব, সাবার্ব অফ দা, অফ দা সিটি, সাবার্ব অফ দা সিটি। হ্যাঁ, সাবার্ব বানানটা ভুল হয়েছে। এখন দেখেন আই বট অ্যান এক্সপেন্সিভ হাউস উইচ ওয়াজ বিউটিফুল লোকেটেড ইন দা সাবার্ব অফ দ্য সিটি। আবার এটাকে এভাবেও লিখতে পারেন, আই বট অ্যান এক্সপেন্সিভ হাউস লোকেটেড ইন দা সাবার্ব অফ দ্য সিটি উইচ ওয়াজ বিউটিফুল, এভাবেও কিন্তু লিখতে পারেন। উইচ ওয়াজ বিউটিফুল কথাটা আগেও লিখতে পারেন, আবার পরেও লিখতে পারেন। এখন বলেন তো সেন্টেন্সটা কি হলো, এখন কিন্তু একদম হাই লেভেলের সেন্টেন্স হয়ে গেল। সেখানে আপনি এই যে, সরি, সেখানে আপনি এখানে নন ফাইনাইট ভার্ব ইউজ করছেন, ঠিক আছে, আবার ফাইনাইট ভার্ব ইউজ করছেন, কমপ্লেক্স করছেন। তাহলে এরকম ভাবে যদি আপনার রাইটিং এর মধ্যে ক্রিয়েটিভিটি দেখাতে পারেন, স্পোকেনের মধ্যে এভাবে যদি সেন্টেন্স তৈরি করতে পারেন, তাহলে আপনাকে কি ভালো রেজাল্ট এক্সামিনারে দিবে না বলেন? অবশ্যই দেবে। আপনি যারা ভালো লেখে তাদের লেখাগুলো একটু পড়েন, পরে দেখেন তারা যে এই সেন্টেন্স গুলো ব্যবহার করে কিনা।
এখন এরা তো ব্যবহার করে, আপনিও জানেন, কিন্তু কিভাবে ব্যবহার করতে হবে, কিভাবে একটা সেন্টেন্স দিয়ে আরেকটা সেন্টেন্স তৈরি করতে হবে, সেটা তো আপনি জানেন না। সেটা জানার জন্যই আমি আপনাদেরকে ভেঙে ভেঙে এভাবে শেখাচ্ছি। কথাটা কি বুঝাতে পারছি? এখন আসেন রিডিং এবং লিসেনিং এ। আমি যে এই সেন্টেন্সটা লিখলাম, এখানে এই যে রিলেটিভ প্রোনাউন থেকে আমাদের আলোচনাটা আসছে, এই রিলেটিভ প্রোনাউনটা কিভাবে আপনাকে, যে আপনার দুই তিনটা আনসার, দুই তিনটা কি চার পাঁচটা অ্যান্সার 40টি কোয়েশনের মধ্যে, 40 কোয়েশ্চনের মধ্যে 5টি অ্যান্সার আপনাদেরকে কি করবে, হেল্প করবে, মানে আপনার অ্যাকুরেট হতে হেল্প করবে। সেটা হচ্ছে লিসেনিং এবং রিডিং। কিভাবে হেল্প করবে সেটা আমি দেখাচ্ছি, একটু দেখেন। ধরেন আমি এই সেন্টেন্সটা অনুযায়ী, এটা ধরেন একটা প্যাসেজের সেন্টেন্স, এই সেন্টেন্সটা অনুযায়ী আমি একটা প্রশ্ন তৈরি করছি আপনাদের জন্য। আই বট এ বিউটিফুল এক্সপেন্সিভ ড্যাশ। এই যে এই জায়গাটাতে আমরা জানি এক্সপেন্সিভ একটা অ্যাডজেক্টিভ, এরপরে নাউন বলবে। তাহলে এরা প্যাসেজে কিভাবে লিখলো বা ট্রান্সক্রিপ্ট বা লিসেনিং এ কিভাবে বললো, আই বট এন এক্সপেন্সিভ হাউস উইচ ওয়াজ বিউটিফুল লোকেটেড ইন দা, ধরেন এক্সপেন্সিভ এখানে বাদ দিয়ে দিলাম, হ্যাঁ, এক্সপেন্সিভটা দিলে ইজি হয়ে যায় জিনিসটা, এক্সপেন্সিভটা বাদ দিয়ে দিলাম। আই বট এ বিউটিফুল ড্যাশ, এখানে বললো আই বট এন এক্সপেন্সিভ হাউস উইচ ওয়াজ বিউটিফুল, আর এখানে বিউটিফুলটা এখানে আই না, আই বট আ বিউটিফুল ড্যাশ। এই যে বিউটিফুলের পরে কিন্তু কিছু নাই, খেয়াল করেন। আপনি তো পেসেজে গিয়ে খুঁজবেন যে বিউটিফুলের পরে কি আছে, সেটা কিন্তু নাই। আমি আমার মতো করে একটা তাদের একটা প্রশ্নের সিস্টেম বানাইলাম আর কি, বানাই আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন এখানে কিন্তু বিউটিফুলটা, কিন্তু বিউটিফুলের পরে কোনো নাউন নাই, কিন্তু তাই আপনি এখানে তো খুঁজে পাবেন না। আপনি তো যখন, এখানে তো সহজ সহজ ওয়ার্ড গুলো, এই জন্য আপনি বুঝে ফেলতেছেন। যখন প্যাসেজের মধ্যে একটু ডিফিকাল্ট ওয়ার্ড থাকবে, আনকমন ওয়ার্ড থাকবে দু একটা, তখন কিন্তু আপনার জন্য একটা একটা স্ট্রাগল হয়ে যাবে। হ্যাঁ, দেখেন এখানে আছে বিউটিফুল ড্যাশ, এখানে আছে বিউটিফুল ড্যাশ, এখানে কিন্তু হাউসটা কিন্তু আগে। তাহলে বিউটিফুলটা কি, বিউটিফুল কি, এই যে হুইচ, হুইচ দ্বারা কাকে বোঝাচ্ছে, এই যে হাউস কে বোঝাচ্ছে। তাহলে বিউটিফুল আনসারটা কি হবে, হাউস। দেখছেন তারা কিভাবে, আমি জিনিসটা বিষয়টি বোঝাতে চাচ্ছি যে তারা কিভাবে আপনাকে এই যে রিডিং এবং লিসেনিং এও এই হুইজ দিয়ে, হু দিয়ে আপনার সাথে খেলবে। এই বিষয়টাও যদি বুঝতে পারেন, আপনার 2 থেকে 3টা কোয়েশন, আমি কথা দিলাম, বিলিভ মি, যে 2 থেকে 3টি কোয়েশন আমি যেটা বুঝিয়েছি, বিষয়টা আবার যান পিছনে গিয়ে দেখেন, দেখলে বুঝতে পারবেন যে আসলে আমি কোন বিষয়টা বুঝাইছি। এরপরে গিয়ে আপনি রিডিং এ অ্যাপ্লাই করেন, লিসেনিং এ